ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, এনটেনেট জুন 2025কে মাথায় রেখে আমরা একটা সিরিজ লঞ্চ করছি। এখানে আমরা প্রিভিয়াস ইয়ার পেপার ওয়ানে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা ইউনিট ওয়াইজ সলভ করব। তো এখানে একটা ইউনিটের পর একটা ইউনিটের প্রশ্ন আসতে থাকবে, আর আমাদের লক্ষ্য হলো প্রতিটা ইউনিট থেকে যেন আপনারা 5টা প্রশ্নই যেন সঠিক করে আসতে পারেন। এবং আমাদের নেট পেপার ওয়ানের এবং এডুকেশনের যে নিউ ব্যাচ সেটা কিন্তু জুলাই মাস থেকে শুরু হচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউডের পার্ট 2। অলরেডি কিন্তু রিসার্চ টিচিং এগুলো অনেক কিছুর উপর অলরেডি কিন্তু আমরা ভিডিও করেছি। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমরা সলভ করছি। আপনারা যদি আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, সেখানে আমি প্লেলিস্ট করেই দিয়েছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে। তো সেই প্লেলিস্টে গেলে সবগুলো যেগুলো রিসেন্ট আমি ভিডিও করেছি, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। এবং চ্যানেলে যারা মেম্বার রয়েছেন বা মেম্বার হতে চান, তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভ ভিডিও আমাদের প্লেলিস্টে রয়েছে, আপনারা চাইলে সেগুলোকে চেক আউট করতে পারেন। তো দেখুন, আজকে আমরা রিসার্চে যে প্রশ্নগুলো করছি এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন। দেখুন প্রশ্নটা কি আছে, দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং মেথডস অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা উড বি ইউজফুল ফর ডিসিপ্টিং প্রপোজিশনস, মানে কোনো জিনিস কি অনুপাতে রয়েছে সেটাকে বোঝানোর জন্য কোন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা ভালো হবে, কোন মেথডটা ভালো হবে গ্রাফিক্যালি। লাইন চার্ট, হিস্টোগ্রামস, পাই চার্ট, আর হচ্ছে স্ক্যাটার প্লটস। লাইন চার্টটা মেনলি ইউজ হয় হচ্ছে কোনো কিছু ট্রেন্ড বোঝানোর জন্য। হিস্টোগ্রাম দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন করার জন্য। পাই চার্ট ইউজ হয় হচ্ছে প্রপোর্শনকে বোঝানোর জন্য। আর স্ক্যাটার ডায়াগ্রাম বা স্ক্যাটার প্লট ইউজ হয় দুটো ভেরিয়েবলের মধ্যে কি অ্যাসোসিয়েশন রয়েছে সেটা বোঝানোর জন্য। তো আপনাদের আমি একটা ছবি দেখাচ্ছি। ছবিটা দেখুন পাই চার্টের। এখানে যদি আপনারা দেখেন কোনো একটা এলাকায় কী ধরনের ফসল উৎপন্ন হয় সেগুলো বলেছে। হুইট, পালসেস, গ্রাউন্ডনাটস, জোয়ার, ভেজিটেবলস, কী ধরনের শস্য উৎপন্ন হয় সেগুলো বলেছে। তাহলে এগুলোতে দেখুন কোনটা কত পোর্শন রিপ্রেজেন্ট করছে সেটা দিয়েছে। তাহলে এটা কি? এটা একটা পাই চার্টের ছবি। তাহলে এখান তো সেটাই বলেছে না, যদি আমি প্রপোর্শনকে যদি দেখাতে চাই তাহলে কোনটা বেশি ইউজফুল হবে, কোন মেথডটা? তাহলে অবভিয়াসলি এটার অ্যান্সার কী হওয়া উচিত? পাই চার্ট হওয়া উচিত। ওকে, নেক্সট কোশ্চেন। দেখুন ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের যদি কোনো প্রশ্ন যদি একটু ভাবতে মনে হয় স্যার একটু ভাবতে সময় লাগবে, তাহলে ভিডিওটাকে পজ করে আপনারা ভাবুন। তখন আমি বেশি সময় দেব না, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, দেখুন, আইডেন্টিফাই দ্য মেইন প্রি অকেশনস অফ কোয়ান্টিটেটিভ রিসার্চার্স। কোনগুলো প্রি অকেশন কোয়ান্টিটেটিভ রিসার্চে? মেজারমেন্ট, কজলিটি, ডেসক্রিপশন, জেনারেলাইজেশন। দেখুন, এর আগের দিনের যখন রিসার্চে ভিডিওটা করেছিলাম, রিসার্চের পার্ট 1, সেখানেই আমি আপনাদের বলেছিলাম যে কনটেক্সট, ডেসক্রিপশান এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চের সাথে যুক্ত। কনটেক্সট, ডেসক্রিপশান আপনারা যারা ভিডিওটা দেখেছেন তারা দেখবেন, সেটা আমি বলেছিলাম। তাহলে ডেসক্রিপশন হবে না, তার মানে সি যদি স্যার বাদ দেই, একটাই অপশন রয়েছে, 3 নম্বরটা। নেক্সট, কোয়ালিটেটিভ রিসার্চ ইজ জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ ইন্ডাকটিভ অ্যাপ্রোচ, ডিডাকটিভ অ্যাপ্রোচ, পজিটিভিজম এবং হচ্ছে অবজেক্টিভিজম। দেখুন, কোয়ালিটেটিভ রিসার্চ যখন হবে, কোয়ালিটেটিভ রিসার্চ কি হয়, খুব বেশি ফ্লেক্সিবল হয়। কোয়ালিটেটিভ রিসার্চ এটা হচ্ছে, এখানে হচ্ছে ডিসক্রিপশন করা হয়, কনটেক্সটের উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে কোয়ালিটেটিভ রিসার্চে কি হয়, ইন্ডাকটিভ অ্যাপ্রোচ থিওরি তৈরি হবে কোয়ালিটেটিভ রিসার্চ। আর কোয়ান্টিটেটিভ রিসার্চে কি হবে, ডিডাকটিভ অ্যাপ্রোচ। পজিটিভিজমের কনসেপ্ট হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। আর পোস্ট পজিটিভিজম যদি থাকে, তাহলে সেটাকে আপনারা কোয়ালিটেটিভ রিসার্চ বলবেন। এখানে যদি পজিটিভিজম বলেছে, পজিটিভিজম হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চের সাথে যুক্ত। অবজেক্টিভিজম হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চের সাথে যুক্ত। আর কোয়ালিটেটিভ রিসার্চের সাথে মনে রাখবেন সাবজেক্টিভিটি। ওকে, সাবজেক্টিভিটি। ওকে, তাহলে এখানে কোয়ালিটেটিভ রিসার্চ কোনটার সাথে অ্যাসোসিয়েটেড হবে? ইন্ডাকটিভ অ্যাপ্রোচের সাথে অ্যাসোসিয়েটেড হবে। নেক্সট কোশ্চেন, কোয়ালিটেটিভ কন্টেন্ট অ্যানালাইসিস অফ ডকুমেন্টস রিলেটিং টু ডিফারেন্ট টাইম পিরিয়ডস করেসপন্ডস টু হুইচ অফ দ্য ফলোয়িং রিসার্চ ডিজাইন। তাহলে কোন ধরনের রিসার্চ ডিজাইন আমরা ইউজ করব যখন আমরা ডিফারেন্ট টাইম পিরিয়ডের ডেটাগুলো বা ডকুমেন্টগুলোকে আমরা অ্যানালাইসিস করছি বা কম্পেয়ার করছি? তো আপনারা জানেন, যখন আমরা লঙ্গিটিউডাল স্টাডি করি তখন আমরা কি করি,
বিভিন্ন টাইম পিরিয়ডের যে ডেটাগুলো থাকে, বিভিন্ন টাইম পিরিয়ডের ডেটা নেই, টাইম পিরিয়ডের ডেটাগুলোকে একে অপরের সাথে কম্পেয়ার করি। যে কোনো একটা জিনিস আজকে যেরকম আছে, আজ থেকে 5 বছর পরে, আরও 5 বছর পরে বা আরও 5 বছর পরে সেগুলোর মধ্যে কী চেঞ্জেস আসছে, সেটার জন্য আমরা কী করি? লঙ্গিটিউডাল স্টাডি করি। তাহলে ওভার দ্য পিরিয়ড অফ টাইম বলেছে, তাই লঙ্গিটিউডাল স্টাডি হবে। এটা যদি বলতো অ্যাট এ টাইম, একবারে করে দিব, ডিফারেন্ট গ্রুপ রয়েছে বা স্যাম্পল রয়েছে, তখন সেটা ক্রস সেকশনাল হতো। ক্রস সেকশনালে অ্যাট এ টাইমই করবো, বাট গ্রুপ একের অধিক থাকবে। লঙ্গিটিউডালে কী থাকবে? একটাই গ্রুপকে আমি অনেক সময় ধরে, একটা সময় অন্তর ধরে আমি সেটাকে স্টাডি করব। তাই এটার অ্যান্সার লঙ্গিটিউডাল হবে। নেক্সট কোশ্চেন দেখুন, এই কোশ্চেনটা আছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। এর আগের দিন যখন রিসার্চের প্রশ্ন করিয়েছিলাম, সেখানে দুটো এটা থেকে প্রশ্ন ছিল, এই জায়গা থেকে প্রশ্ন ছিল, আজকেও রয়েছে। তো এর আগের দিনই আপনাদের বলেছিলাম যে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করার সূত্র কি? যে স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন, এটা হচ্ছে সূত্র। তা আজকে আমি আর করে দেখাবো না, এটাকে আপনারা বার করুন। আমাদের কি বলেছে? ইনক্রিজিং অর্ডারে সাজাতে। আপনারা এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড, এর ক্ষেত্রে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করবেন কি? সূত্র কি? এইচডি বাই মিন। তাহলে এর ক্ষেত্রে এইচডি হচ্ছে 9 আর হচ্ছে মিন হচ্ছে 25। তাহলে এটাকে যদি আপনারা করেন, আপনারা পাবেন 0.36। আপনারা যদি এটাকে করেন, আপনারা পাবেন হচ্ছে 0.36। একই রকমভাবে বি বের করুন, সি বের করুন, ডি বের করুন। বের করে কোনটা ছোট সেটাকে সবার আগে রাখুন। তখন ইনক্রিজিং অর্ডারে বলেছে মানে ছোট থেকে বড়। যদি ডিক্রিজিং বলতো তাহলে বড় থেকে ছোট হতো। ইনক্রিজিং বলেছে ছোট থেকে বড়। তাহলে এটাকে আপনারা নিজেরা করুন। এটার অ্যান্সার আমি বলে দিচ্ছি। এটার অ্যান্সার হচ্ছে 4 নম্বরটা হয়ে যাবে অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, যদি এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ডিসক্রিপশনেও লিঙ্ক আছে, এবং টেলিগ্রামে গিয়ে যদি আপনারা সার্চও করেন টাইম টু লার্ন লিখে, আপনারা পেয়ে যাবেন। ওকে, দেখুন এটা আছে ইউজিসি রেগুলেশন 2018 থেকে। তো লাস্ট রিসার্চের কোশ্চেনে হয়তো আমি আপনাদের রিকোয়েস্ট করেছিলাম, বলেছিলাম যে এই জায়গাটা অবশ্যই পড়ে যেতে। আমার ইউটিউব চ্যানেলের ভিডিও রয়েছে, এই জায়গাটাকে অবশ্যই পড়ে যান। খুব বেশি প্রশ্ন ইউজিসি রেগুলেশন 2018 অন প্লেজারিজম থেকে আসছে। ঠিক আছে, একটা প্রশ্ন বেশিরভাগ পেপারই চলে আসছে। এখানে কি প্রশ্নটা দিয়েছে? এ স্টুডেন্ট উইল হ্যাভ টু সাবমিট এ রিভাইজ থেসিস ফর হুইচ অফ দ্য ফলোয়িং সিমিলারিটিস অফ থেসিস। মানে একজন স্টুডেন্ট কোন ক্ষেত্রে রিভাইজ থেসিস জমা করবে? রিভাইজ মানে সে জমা দিয়েছে, তাকে ফেরত দিয়ে দেওয়া হলো, ফেরত দিয়ে বলা হলো তুমি এটাকে আবার রিভিশন করে জমা করো, রিভাইজ করে জমা করো। সেখানে আমি পড়াতে গিয়ে আপনাদের বলেছিলাম লেভেল 0, 1, 2, 3। লেভেল 0 মানে 10% পর্যন্ত, 0 থেকে 10% পর্যন্ত যদি সিমিলারিটিস থাকে সেটা হচ্ছে লেভেল 0। 10-এর ওপরে 40 পর্যন্ত হচ্ছে লেভেল 1। 40-এর উপরে 60% পর্যন্ত যদি সিমিলারিটিস থাকে সেটা লেভেল 2। আর লেভেল 3 হচ্ছে 60%-এর উপরে। লেভেল 3 যদি হয় সেটা হচ্ছে 60%-এর উপরে। এক্সাক্ট যদি 60% হয় তাহলে সেটা লেভেল 2তেই পড়বে। তাহলে দেখুন, লেভেল 0-তে কোনো শাস্তি নেই। লেভেল 0 যদি আসে মানে 0 থেকে 10% পর্যন্ত যদি সিমিলারিটিস ধরা পড়ে, তাহলে আপনারটাকে একবারই অ্যাকসেপ্ট করে নেবে, কোনো সমস্যা হবে না। লেভেল 3 যদি কমিট হয়, লেভেল 3 যদি কোনো স্টুডেন্ট কমিট করে, তাহলে তার রেজিস্ট্রেশন একবারে চলে যাবে। একবারে বলতে পারেন তার রেজিস্ট্রেশনটাই ক্যান্সেল হয়ে যাবে। ধরুন আপনি এমএড করছেন, এমএড একটা ডিজার্টেশন করছেন, আপনি কারোটাকে কপি করে দিয়ে দিলেন, সেখানে দেখা গেল 60%-এর উপরে ধরা পড়লো আপনার, যে আপনার সিমিলারিটি 60%-এর উপরে, তাহলে সেই ক্ষেত্রে আপনার পুরো এমএড যে রেজিস্ট্রেশন সেটাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে ক্যান্সেলেশনের কথা বলেনি, এখানে বলেছে কি সিম্পল রিভাইজ করতে দেওয়া হয়েছে। মানে একবার আপনি দিবেন, আপনাকে আবার ফেরত পাঠিয়ে বলবে ঠিক করো। তাহলে এটা লেভেল 1 বা 2 যদি কমিট হয় সেই ক্ষেত্রে, তাহলে 10 থেকে 16 পর্যন্ত যে কোনোটা হতে পারে। তাহলে 12 হবে, 27 হবে, আর 46 হবে। বাকিগুলোতে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে এ বি সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে আমি আপনাদের লেভেলটাও দিয়ে দিয়েছি এবং কোনটার জন্য কি শাস্তি সেটাও বলেছি। লেভেল 1 যদি কমিট হয় আপনাকে রিভাইজ করতে বলবে, কিন্তু 6 মাসের মধ্যে আপনি জমা করবেন। লেভেল 2 যদি কমিট হয় তাহলে 1 বছর আপনি পারবেন না, বাকি আগামী 6 মাসের মধ্যে, 1 বছর কমপ্লিট হওয়ার পরের 6 মাসের মধ্যে আপনাকে সেটাকে রিভাইজ করে জমা করতে হবে। আর লেভেল 3 যদি হয় তাহলে একবারে পুরো রেজিস্ট্রেশন আপনার ক্যান্সেল হয়ে যাবে, পুরো কোর্সের রেজিস্ট্রেশনই ক্যান্সেল হয়ে যাবে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন দেখুন। এর আগের দিনও বলেছিলাম স্কেলস অফ মেজারমেন্ট ভালো মতো পড়ুন, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসছে। দেখুন প্রশ্ন কি আছে, নমিনাল অর্ডিনাল ইন্টারভেল রেশিও।
আপনারা জানেন নমিনাল স্কেলে কী হবে, নমিনাল স্কেল স্যার সিম্পল, আমরা ক্যাটাগরিতে ভাগ করি। তাহলে অ্যাঙ্গার লেভেল, এর আগের দিন বলেছিলাম লেভেল যখন আসে, যখন কোনো কিছুকে লেভেল করি তখন সেটা কি হয়, আমরা অর্ডারে সাজাই। তাহলে অর্ডার মানে কি, অর্ডিনাল স্কেল, তাহলে বি এর সাথে 1। তাহলে নমিনাল স্কেলের সাথে কি দিয়েছে, টাইপ অফ ফরেস্ট, কী কী ধরনের ফরেস্ট হতে পারে, ঠিক আছে, এটা ক্যাটাগরিতে ভাগ। সি এর সাথে 4, সি হচ্ছে ইন্টারভেল, ইন্টারভেলের সাথে টেম্পারেচার ইন ফারেনহাইট। দেখুন যখন আমরা একটা টেম্পারেচার নেই, আমরা যখন বলি টেম্পারেচারটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে যে সেখানে কোনো টেম্পারেচার নেই সেটা কিন্তু না। আমরা ধরে নেই যে যেই উষ্ণতাটায় জল জমে বরফে পরিণত হয় সেটাকে আমরা ধরে নেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে সেখানে যে কোনো তাপমাত্রা নেই সেটা কিন্তু না, আমরা ধরে নিয়েছি সেটা, তার মানে সেটা 0, বাট অ্যাকচুয়াল 0 না, তার ভ্যালুটা অ্যাকচুয়ালি 0 না। তাই টেম্পারেচার যখনই আসবে সেটা ইন্টারভেল স্কেলে মেজার করা হয়। আর ক্রপ ইয়েল্ড মানে হচ্ছে কোনো একটা জায়গায় কত পরিমাণ শস্য উৎপন্ন হচ্ছে, তাহলে সেটা তো 0 হতেই পারে, যে কোনো একটা জায়গায় একদমই শস্য উৎপন্ন হয়নি, তাহলে সেটা 0ই হবে এবং তার অ্যাকচুয়াল ভ্যালুও 0 হবে। তাহলে ডি এর সাথে 4 হবে, ডি এর সাথে 2 হবে ক্রপ ইয়েল্ড। তাহলে এটা 3 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ মেজার অফ কনসিস্টেন্সি অফ অবজারভেশনস অফ এ সিঙ্গেল সিচুয়েশন মেড বাই ডিফারেন্ট পিপল রেফার্স টু। তার মানে দেখুন অপশন দিয়েছে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি, ইন্টারনাল ভ্যালিডিটি, স্প্লিট আপ রিলায়েবিলিটি, ইন্টাররেটার রিলায়েবিলিটি। দেখুন ইন্টাররেটার রিলায়েবিলিটি কি, ধরুন আমরা রিলায়েবিলিটি নির্ণয় করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করলাম, ডিফারেন্ট অবজারভার আছে, এ একজন অবজারভার, বি একজন অবজারভার, সি একজন অবজারভার, ডি একজন অবজারভার। ওকে, ডিফারেন্ট অবজারভার রয়েছে, আমরা 4 জনকেই বললাম তাদের মতো করে রিলায়েবিলিটি বের করতে, তারা তাদের মতো করে রিলায়েবিলিটি বের করলো। এখন তারা যে রিলায়েবিলিটি বের করলো তার মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে সেটাকে বলা হয় ইন্টাররেটার রিলায়েবিলিটি। তাহলে এখানে দেখুন কি বলেছে, এ মেজার অফ কনসিস্টেন্সি অফ অবজারভেশন অফ এ সিঙ্গেল সিচুয়েশন মেড বাই ডিফারেন্ট পিপল রেফার্স টু, মানে ডিফারেন্ট পিপল কোনো একটা সিঙ্গেল সিচুয়েশনে জিনিসকে অবজার্ভ করলো, এ অবজার্ভ করলো, বি অবজার্ভ করলো, সি অবজার্ভ করলো, ডি অবজার্ভ করলো। এখন তাদের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, ঠিক আছে, কতটা ধারাবাহিকতা রয়েছে, সেটাকে কি বলা হবে, ইন্টাররেটার রিলায়েবিলিটি বলা হবে। ওকে, নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য নমিনাল ভেরিয়েবলস। কোনগুলো নমিনাল ভেরিয়েবলস, নমিনাল ভেরিয়েবলস মানে আপনারা জানেন যেখানে আমরা শুধু ক্যাটাগরিতে ভাগ করব। দেখুন তো জেন্ডার, এটা কি ক্যাটাগরিতে হয়, হ্যাঁ স্যার জেন্ডার তো ক্যাটাগরি হয়, ম্যাসকুলিন ফেমিনিন, তাই না, এম আর এফ যেটাই আমরা বলি না কেন শুধু ক্যাটাগরিতে ভাগ হবে, এবং এই ক্যাটাগরি কীগুলো হবে, একটার সাথে আরেকটা পুরো মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, একটার সাথে আরেকটার কোনো রকম মিল থাকবে না, যে এম ক্যাটাগরিতে পড়ছে সে কখনো এফ ক্যাটাগরিতে পড়বে না। দেখুন অ্যানোমেন্স লেভেল তো স্যার নমিনাল স্কেলে হয় না, অর্ডিনাল স্কেলে হয়, তাহলে বি হবে না, এ হবে বাট বি হবে না, তাহলে দেখুন বি হবে না, তার মানে এ অ্যান্ড সি। দেখুন কাস্ট, যখন আমরা কাস্ট বলি এসসি এসটি জেনারেল ওবিসি যেটাই যার যার কাস্ট আছে না কেন, ঠিক আছে, যেই ক্যাটাগরি আছে কাস্ট আছে যেটাই হোক, তাহলে সেটা কি, সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরিতে ভাগ, নমিনাল স্কেল, তাহলে এ অ্যান্ড সি হয়ে যাবে এখানকার সঠিক অ্যান্সার। ওকে, টেম্পারেচার ইন ক্যালভিন আপনারা জানেন ইন্টারভেল স্কেল। আর ইকোনমিক স্ট্যাটাসটা কি হয়, দেখুন ইকোনমিক স্ট্যাটাসও কিন্তু লেভেল থাকে, লোয়ার, মিডিল, হায়ার, তাহলে এটাও কি হবে, ইকোনমিক্যাল স্ট্যাটাস হবে হচ্ছে অর্ডিনাল স্কেলে, আর টেম্পারেচার ইন ক্যালভিন হবে ইন্টারভেল স্কেলে। নেক্সট, রেসপন্স অফ পার্টিসিপেন্টস হু আর ওয়েল অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট দে আর বিং স্টাডিড ইজ কনসিডার্ড, মানে যারা পার্টিসিপেন্ট রয়েছে তারা যথেষ্ট পরিমাণে অ্যাওয়ার রয়েছে, কি অ্যাওয়ার রয়েছে, দ্যাট দে আর বিং স্টাডিড, তারা অ্যাওয়ার যে তাদের স্টাডি করা হচ্ছে, মানে যাদের আমরা স্টাডি করছি যারা আমার পার্টিসিপেন্ট তাদের অ্যাওয়ারনেস রয়েছে যে তাদের স্টাডি করা হচ্ছে, এটাকে কি বলা হয়, ডাইরেক্টেড রেসপন্স, ইন্টেনশনাল রেসপন্স, ডিজায়ার এফেক্ট, রিয়াক্টিভ এফেক্ট। দেখুন যখন আমরা কাউকে দেখছি, সে যখন জানে, তাকে আমরা অবজার্ভ করছি, তাহলে তো সে রিয়াক্ট করবে, তাই না, তার মানে তার যেটা বিহেভিয়ার দেখছি সেটা তো অ্যাফেক্ট, কোনো কিছুর কারণে আসলো না, আমি তাকে অবজার্ভ করছি, কারণ রয়েছে তার জন্য আসলো, তাহলে অবশ্যই অ্যাফেক্ট, এবং সে সেটা কী করছে, রিয়াক্ট করছে, তাহলে রিয়াক্টিভ এফেক্ট। ডিজায়ার তো না, সে সেটা তার একটা ডিজায়ার নেই, আমি দেখছি তাই সে বার করছে, তাই সেটা কী হবে, রিয়াক্টিভ এফেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং
is the most appropriate for measuring the strength and direction of association between two interval or ratio variable. দেখুন, যখন ভেরিয়েবলগুলো ইন্টারভাল বা রেশিও স্কেলে থাকে তখন আমরা যখন আমরা অ্যাসোসিয়েশন দেখি তখন অ্যাকচুয়ালি আমরা কোরিলেশনের সাহায্য নিই। কোরিলেশনে র্যাঙ্ক ডিফারেন্স রয়েছে আর প্রোডাক্ট মোমেন্ট রয়েছে, মেনলি এ দুটো। ফাইও থাকে, ফাইয়ের কনসেপ্ট আলাদা। তো এখানে ধরুন র্যাঙ্ক আর প্রোডাক্ট মোমেন্টের কথা যদি আসি, তো যখন আমরা অর্ডিনাল স্কেলে ডেটা থাকে তার মানে র্যাঙ্ক অর্ডার কী হবে, যখন ডেটাগুলো অর্ডিনাল স্কেলে থাকবে, অর্ডারে সাজানো থাকবে, ছোট কে 1 নম্বর, কে 2 নম্বর, এভাবে যখন থাকবে অর্ডিনাল স্কেলে, তখন আমরা র্যাঙ্ক ডিফারেন্সের সাহায্য নিই। আর ডেটা যদি ইন্টারভেল বা রেশিও স্কেলে থাকে তখন আমরা প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশনের সাহায্য নিই। তাহলে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কে দিয়েছে? পিয়ারসন। তাহলে এই ক্ষেত্রে যেহেতু বলেছে যে ভেরিয়েবলগুলো ইন্টারভাল বা রেশিও স্কেলে রয়েছে, তাই আমরা পিয়ারসন বলছি। এটাই যদি বলতো অর্ডিনাল স্কেলে রয়েছে তখন আমরা বলতাম স্পিয়ারম্যান। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং methods of graphical representation of data would be useful for showing trends? দেখুন, ট্রেন্ডকে বোঝানোর জন্য, এটা আমি আপনাদের বলেছিলাম না, হয় এর আগের ভিডিওতে বলেছি বা আজকে বলেছি, আমার এক্সাক্ট মনে পড়ছে না। বার চার্ট যখন আমরা ইউজ করছি তখন দুটো বস্তুর মধ্যে কম্পেয়ার করছি, লাইন ইউজ করি, লাইনটা ইউজ করা হয় কিসের জন্য? ট্রেন্ডকে বোঝানোর জন্য। যখন আমরা পাই ইউজ করি, প্রপোর্শনকে বোঝানোর জন্য ইউজ হয়। তাহলে একটা ছবির মধ্যেও দেখুন, এই যে একটা লাইন চার্ট, এখানে দেখুন তো একটা ট্রেন্ড না, জানুয়ারি মাসে কীরকম ছিল, ফেব্রুয়ারি মাসে কীরকম হয়েছে, মার্চ মাসে কীরকম, এপ্রিল, মে, জুন মাসে কীরকম, তাহলে একটা ট্রেন্ড বোঝানো যাচ্ছে না, ট্রেন্ড হচ্ছে না। তাহলে ট্রেন্ড বোঝানোর জন্য মনে রাখবেন লাইন গ্রাফের সাহায্য নেওয়া হয়, বা রেইনফল, অ্যাভারেজ রেইনফল কীরকম হচ্ছে দেখুন, তা বোঝানোর জন্য লাইন গ্রাফের সাহায্য নেওয়া হয়ে থাকে। তাহলে এটা লাইন চার্ট বা লাইন গ্রাফ যেটাই বলুক না কেন সেটা হবে। নেক্সট কোশ্চেন দেখুন, আইডেন্টিফাই দ্য মেইন প্রিঅকেশনস অফ কোয়ালিটিভ রিসার্চ। কোয়ালিটিভ রিসার্চের কোনগুলো প্রিঅকেশন? তো আপনারা দেখেই বুঝতে পারছেন, অনেকবার আলোচনা হয়েছে গত ক্লাসে, মানে রিসার্চের প্রথম ক্লাসে বা আজকের ক্লাসে। জেনারেলাইজেশন, ডিসক্রিপশন, এমফাসাইজ অন কনটেক্সট, ফ্লেক্সিবিলিটি। দেখুন, জেনারেলাইজেশন ব্যাপারটা মেনলি আমরা করি হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চে, আর ডিসক্রিপশন, তারপর হচ্ছে কনটেক্সট, ফ্লেক্সিবিলিটি, এগুলো থাকে হচ্ছে কোয়ালিটিভ রিসার্চে। তাহলে বি, সি অ্যান্ড ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখুন, অ্যাকর্ডিং টু ইউজিসি রেগুলেশন 2018 on plagiarism, which of the following percentage of similarity in a research article would result in debarring a university teacher from supervising a PhD student for a period of 2 years? মানে দেখুন, যখন এখানে শাস্তির কথা বলা হয়েছে, স্টুডেন্টদের জন্য শাস্তির কথা বলা হয়েছে ইউজিসি রেগুলেশনে, বা টিচার বা কোনো ফ্যাকাল্টি যদি কোনো সিমিলারিটিস চেকে ধরা পড়ে তাদের জন্য শাস্তি রয়েছে, বাট আলাদা আলাদা শাস্তি রয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে, এখানে বলেছে কি, ধরুন কোনো একজন ইউনিভার্সিটি টিচার বা প্রফেসর তিনি কি ধরা পড়েছেন, সেখানে বলেছে তিনি 2 বছর তিনি কি কোনো সুপারভাইজ করতে পারবেন না। কখন? 2 বছর সুপারভাইজ করতে পারবেন না। তখন ইউনিভার্সিটিতে যারা প্রফেসর থাকেন তারা কি হয়, পিএইচডি গাইড হন। তাহলে এখানে 2 বছর তারা সাসপেন্ড থাকবেন। কিসের সাসপেনশন? যে তারা কারো গাইড হতে পারবেন না। তাহলে এটা কখন? তো দেখুন, এখানে যদি আপনারা দেখেন, লেভেল 1 যদি কেউ কমিট করে, কোনো একজন রিসার্চার, স্টাফ, ফ্যাকাল্টি যদি লেভেল 1 যদি কমিট করে, তাহলে সে 1 বছর লেখা পাবলিশ করতে পারবে না। লেভেল 2তে 2 বছর লেখা পাবলিশ করতে পারবে না। 1 বছর বলেছে কি 2 বছর লেখা পাবলিশ করতে পারবে না, একটা অ্যানুয়াল ইনক্রিমেন্ট মার্চ যাবে, আর হচ্ছে 2 বছর কোনো গাইড হতে পারবে না। আর লেভেল 3 যদি কমিট হয়, লেভেল 3 কমিট হলে 3 বছর লেখা পাবলিশ হবে না, 3 বছর গাইড হতে পারবে না, আর 2টো সাকসেসিভ অ্যানুয়াল ইনক্রিমেন্ট মার্চ যাবে। তাহলে এখানে বলেছে 2 বছর গাইড হতে পারবে না। তাহলে লেভেল 2 যদি কমিট হয়, লেভেল 2 মানে কত? লেভেল 2 মানে 40-র উপরে 60 পর্যন্ত। তাহলে এটা কোনটা হবে? 44%। 40-র উপরে 60-র আগে, তাহলে এটার অ্যান্সার হবে 44%। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং মেথডস অফ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ দ্য ডেটা উড বি ইউজফুল ইন শোয়িং অ্যাসোসিয়েশন বিটুইন 2 ভেরিয়েবলস? দুটো ভেরিয়েবলের মধ্যে কি অ্যাসোসিয়েশন রয়েছে সেটা বোঝার জন্য। দেখুন, মিডিয়ানে আমরা ইউজ করি ওজাইভ,
পাই চার্ট ইউজ করি প্রপোর্শনের জন্য, হিস্টোগ্রাম ইউজ হয় দুটো জিনিসের মধ্যে কম্পারিজন করার জন্য, আর স্ক্যাটার প্লট বা স্ক্যাটার ডায়াগ্রাম ইউজ হয়, স্ক্যাটার প্লট বা স্ক্যাটার ডায়াগ্রাম ইউজ হয় দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য। তো কখনো যদি দেখেন কোরিলেশন রয়েছে না, কোরিলেশনেও আমরা স্ক্যাটার প্লট ইউজ করি। তো স্ক্যাটার প্লটের উপর কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, যে কোরিলেশন পজিটিভ হলে ছবি কীরকম আসবে স্ক্যাটার প্লটে, নেগেটিভ হলে কীরকম আসবে, বা জিরো যদি কোরিলেশন আসে তখন স্ক্যাটার প্লট কীরকম হয় সেটা কিন্তু রয়েছে। তো স্ক্যাটার প্লট আমরা ইউজ করি কি, যখন দুটো ভেরিয়েবলের মধ্যে কি রিলেশন আছে সেটাকে বোঝার জন্য। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তার মানে বুঝতেই পারছেন অ্যান্সারটা স্ক্যাটার প্লটস হবে অ্যান্সার। ঠিক আছে, পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দেওয়া আছে। খুব তাড়াতাড়ি এর নেক্সট পার্টটি আসছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।